একজন স্কুল শিক্ষিকা তার নতুন কর্মস্থলে পৌঁছায় একটি স্কুল যা দেখতে খুবই নির্জন ও বিষণ্ণ। আজই তার এই স্কুলে প্রথম দিন শিক্ষকতা করার, কিন্তু নিজের নির্ধারিত ক্লাসরুম খুঁজে পেতে তার বেশ কষ্ট হয়। অবশেষে এক শিক্ষার্থীর সাহায্যে সে ক্লাসটি খুঁজে পায়। সেই ক্লাসে ছিল কিছু দুষ্টু বেয়াদব আর অহংকারী ছাত্রছাত্রীদের ভিড়। তবে এসব কিছুই সে উপেক্ষা করে এবং নিজের সারা জীবনের অভ্যাস অনুযায়ী পড়ানো শুরু করে দেয়। কয়েকদিনের মধ্যেই সে ধীরে ধীরে শিক্ষার্থীদের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। কিন্তু একদিন যখন সে অন্য একজন শিক্ষকের সঙ্গে কথা বলছিল, তখন সে জানতে পারে সে যে ক্লাস 4E-তে পড়াচ্ছে সেটি আসলে অস্তিত্বই নেই। ভয়ে আতঙ্কিত হয়ে সে দ্রুত সেই জায়গায় ছুটে যায় এবং দেখে অন্য শিক্ষক যা বলেছিলেন সেটাই সত্যি। ক্লাসরুমটি একেবারেই খালি এবং দেখে মনে হচ্ছে বহু বছর ধরেই এটি এমন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই নারীর নাম জেনিফার। কিছুদিন আগে তাকে দেখা যায় স্কুলে যাওয়ার পথে একটি ট্যাক্সিতে বসে থাকতে। এটি তার প্রথম দিন, আর সে একই সাথে উত্তেজিত এবং নার্ভাস অনুভব করছিল। যখন সে স্কুলে পৌঁছায় তখন প্রবল বৃষ্টি পড়ছিল, আর বিশাল সেই স্কুল ভবনটি আরও বেশি নির্জন এবং জনশূন্য মনে হচ্ছিল। জেনিফার কয়েকজন শিক্ষার্থীর কাছে স্টাফ রুমের দিক নির্দেশনা জানতে চেয়েছিল, কিন্তু সবাই তাকে উপেক্ষা করে। এরপর সে স্কুলের ভেতরে এদিক ওদিক ঘুরতে থাকে, যতক্ষণ না সে ডন ডন নামের এক শিক্ষার্থীর সঙ্গে দেখা পায়, যে একা একা বাস্কেটবল খেলছিল। জেনিফার নিজেকে একজন বদলি শিক্ষক হিসেবে পরিচয় করিয়ে দেয়, আর ডন ডন জানায় এখন লাঞ্চ টাইম, তাই সবাই বাইরে আছে। তারপর ডন ডন তাকে স্টাফ রুমে নিয়ে যায় এবং সেখানেই রেখে চলে যায়। স্টাফ রুমের ভেতরে জেনিফারের সঙ্গে পরিচয় হয় মিস কংয়ের, যিনি স্কুলের স্টুডেন্ট অফিসার। দুজন কথা বলার মাঝেই প্রধান শিক্ষক মিস ওয়াং সেখানে এসে পৌঁছান এবং জেনিফারকে বিকেলের একটি ক্লাসের জন্য বদলি শিক্ষক হিসেবে নিয়োগ দেন। তিনি জানান ইতিহাসের শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে আছেন এবং কয়েক মাস অনুপস্থিত থাকবেন। জেনিফার খুশি মনে এই বিকেলের ক্লাসটি গ্রহণ করে, কারণ সে তার সাম্প্রতিক ব্রেকআপ থেকে মন সরাতে চায়। এরপর সে নিশ্চিত করে যে পরের দিন থেকেই সে কাজ শুরু করবে এবং সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন বিকেলে যখন জেনিফার স্কুলে আসে, তখন সে স্টাফ রুমটিকে সম্পূর্ণ খালি দেখতে পায়। বরং টেবিলের ওপর মিস কংয়ের রেখে যাওয়া একটি নোট দেখতে পায়, যেখানে লেখা ছিল তাকে ক্লাস 4E-তে নিয়োগ দেওয়া হয়েছে। সে আরও লিখেছিল যে ওই ক্লাসের শিক্ষার্থীরা বেশ দুষ্টু, তাই তাকে সাবধান থাকতে বলেছিল। তবে জেনিফার এতটাই অনুপ্রাণিত ছিল যে সে যে কোনো ধরনের শিক্ষার্থীর দায়িত্ব নিতে প্রস্তুত ছিল। কিছুক্ষণের মধ্যেই সে ওপরের তলায় উঠে 4E ক্লাসটি খুঁজতে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, ক্লাসটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরও অদ্ভুত হল, এখন তো লাঞ্চ টাইমও নয়, তবুও পুরো স্কুলে কোনো শিক্ষার্থী নেই। ঠিক তখনই সে আবার আগের সেই মেয়েটি ডন ডনের সঙ্গে দেখা পায় এবং সাহায্য চায়। ডন ডন, যে আসলে সেই একই ক্লাসে পড়ে, নতুন শিক্ষককে নিয়ে সেখানে যায়। যখন তারা 4E ক্লাসে পৌঁছায়, জেনিফার লক্ষ্য করে এই ক্লাসটা যেন ক্লাসরুমের চেয়ে মাছের বাজারের মতো বেশি। কেউ ঝগড়া করছে, কেউ বোর্ডের ওপর উঠে বসে আছে, আর কেউ আবার শুধু গালাগালি করছে। যদিও কেউ মাছ বিক্রি করছে না, তবুও পুরো পরিবেশটাই একেবারে বিশৃঙ্খল, মানে সব দিক থেকেই খারাপ অবস্থা। এই সব কিছু উপেক্ষা করে জেনিফার নিজেকে পরিচয় করিয়ে দেয় এবং ইতিহাসের গুরুত্ব নিয়ে কথা বলা শুরু করে। কিন্তু কেউই তার কথা শুনতে চায় না, সবাই শুধু নিজেদের মধ্যে গল্প করছে আর মজা করছে। তখন জেনিফার বুঝতে পারে মিস কং এই ক্লাস সম্পর্কে যা বলেছিলেন তা একেবারেই সত্যি, তাই সে তার পড়ানোর কৌশল একটু বদলানোর সিদ্ধান্ত নেয়। সে প্রতিশ্রুতি দেয় সে তাদের জন্য ঐতিহাসিক সিনেমা নিয়ে আসবে। পরের দিন, যাতে সবাই মজা করে শিখতে পারে, সে সেই ঐতিহাসিক সিনেমা নিয়ে আসার কথা বলে। কিন্তু তবুও ডন ডন ছাড়া আর কেউ তার একটি কথাতেও মনোযোগ দেয় না। বরং পরিস্থিতি আরও খারাপ হয়। কিছু অহংকারী ছেলেরা তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করতেও শুরু করে। এসবের পরেও জেনিফার নিজের ধৈর্য ধরে রাখে এবং ক্লাস চালিয়ে যেতে থাকে। সেদিন সন্ধ্যায় যখন জেনিফার ব্যস্ত মার্কেটের মধ্যে হাঁটছিল, তখন সে আবিষ্কার করে তার কিছু শিক্ষার্থী খারাপ কাজে জড়িয়ে পড়েছে। তারা ডন ডনকে, যে ভয়ে ভীত দেখাচ্ছিল, নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছিল। প্রথমবারের মতো জেনিফার তাদের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাদের গ্রাহকদের সামনেই তাদের মুখোমুখি করে, ফলে সবাই ভয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে সে ক্যারল নামের একজনকে ধরে ফেলতে সক্ষম হয় এবং তাকে কঠোরভাবে বুঝিয়ে দেয়।
কিন্তু আশ্চর্যের বিষয়, ক্যারল অনুত্তপ্ত হওয়ার বদলে উল্টো তাকে বলে নিজের কাজে মন দিতে, তারপর সেখান থেকে চলে যায়। যখন জেনিফার বাড়ির কাছে পৌঁছাতে যাচ্ছিল, তখন সে দেখতে পায় তার প্রাক্তন প্রেমিক চুং তার জন্য অপেক্ষা করছে। সে জেনিফারের কাছে আবার একটি সুযোগ চায়, কিন্তু জেনিফার জবাব দেয় গত ৩ বছরে সে তাকে অনেকবার সুযোগ দিয়েছে, কিন্তু সে কিছুই ঠিক করতে পারেনি। তবুও জেদি সেই মানুষটি অনুরোধ চালিয়ে যেতে থাকে এবং এমনকি তাকে রাজি করানোর জন্য হাঁটু গেড়ে বসে। তার এই কাজটি এলাকায় বেশ হইচই ফেলায়, চারপাশের মানুষজন অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু সৌভাগ্যবশত পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই জেনিফারের বাবা আব্রাহাম সেখানে এসে পৌঁছান এবং তার মেয়েকে সরিয়ে নিয়ে যান। চলে যাওয়ার আগে তিনি চুংকে সতর্ক করে দেন, যদি সে আবার তার মেয়ের কাছে আসার চেষ্টা করে তাহলে তিনি পুলিশে খবর দেবেন। বাড়িতে পৌঁছানোর পর জেনিফার তার মা জেনের সঙ্গে পুরো ঘটনাটি শেয়ার করে এবং ভেঙে পড়ে। পরে জানা যায় চুং প্রায়ই মারাত্মকভাবে মদ্যপান করত এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করত। এই ঘটনা বহু বছর ধরে চলেছিল, আর এটিই ছিল প্রধান কারণ যার জন্য জেনিফার কাজ করতে পারছিল না। জেন তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন অতীতকে ভুলে যায় এবং নতুন করে জীবন শুরু করে। স্কুলে তার নতুন চাকরিটি এই নতুন শুরুর জন্য একটি দারুণ সুযোগ। ঠিক তখনই আব্রাহাম ঘরে ঢুকে জেনিফারকে বলে সে যেন আর নরম মনোভাব না দেখায়। যদি আবার চুং তার সামনে আসে তাহলে তাকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। পরের দিন স্কুলে জেনিফার আবার ক্লাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু সে আবারও ব্যর্থ হয়। এদিকে সে ডনকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ তাকে অনুপস্থিত মনে হচ্ছিল। ক্লাস শেষ হওয়ার পর সে ক্যারেলির কাছে ডনের ব্যাপারে জানতে চায়, কিন্তু তখনই ক্যারেলের কয়েকজন ছেলে বন্ধু কথা বলার মাঝে বাধা দেয় এবং জেনিফারকে হুমকি দিতে শুরু করে। জেনিফারকে হুমকি দেওয়া হয় সে যেন গত রাতের ঘটনাটি নিয়ে মুখ বন্ধ রাখে এবং অযথা নাক গোলানো বন্ধ করে। কিছুক্ষণ পর জেনিফার দেখতে পায় ডন টয়লেটে ঢুকছে আর সে তার পিছু নেয়, কিন্তু আশ্চর্যের বিষয় ভেতরের সব টয়লেট স্টলই ফাঁকা। মনে হচ্ছিল মেয়েটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এসব কিছু উপেক্ষা করে জেনিফার বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দেখে দরজাটি বন্ধ। ভয়ে আতঙ্কিত হয়ে সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউই তার আওয়াজ শুনতে পায় না। হঠাৎ করেই অদ্ভুত সব অতিপ্রাকৃত ঘটনা ঘটতে শুরু করে। টয়লেটের দরজাগুলো নিজে নিজেই জোরে বন্ধ হতে থাকে, কল থেকে হঠাৎ পানি বের হতে থাকে, আর একটি ফ্যানের ব্লেড ছুটে এসে সব আয়নাগুলো ভেঙে ফেলে, এমনকি প্রায় তাকে আঘাত করতেও যাচ্ছিল। জেনিফার ভয় আর অবিশ্বাসে তাকিয়ে থাকতে থাকে, আর ঠিক তখনই ছাদ থেকে রক্ত ঝরতে শুরু করে, যা এক অদ্ভুত অবয়বের ইঙ্গিত দিচ্ছিল। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, আর যখন জেনিফার বাড়ি ফিরে আসে না, তখন তার উদ্বিগ্ন বাবা আব্রাহাম পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত তার মোবাইলের অবস্থান ট্রেস করে এবং জানতে পারে সে এখনও স্কুলের ভেতরেই রয়েছে। পুলিশ ও আব্রাহাম স্কুলের প্রতিটি কোণা খুঁজতে শুরু করে এবং শেষ পর্যন্ত তারা তাকে বাথরুমের এক কোণায় খুঁজে পায়, ভয়ে জমে গিয়ে স্থির হয়ে আছে। যখন তারা লাইট জ্বালায়, জেনিফার বুঝতে পারে সবকিছুই আবার স্বাভাবিক হয়ে গেছে। এরপর সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং বাড়ি ফিরে যেতে চায়। পরের সকালে যখন জেনিফার একটি ঘরে বিশ্রাম নিচ্ছিল, তখন তার চিন্তিত বাবা মা মনে করেন সে হয়তো মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাই তারা তাকে কিছুদিন কাজ থেকে বিরতি নেওয়ার পরামর্শ দেন। কিন্তু মাত্র কয়েক মিনিট পরেই জেনিফার মিস কংয়ের কাছ থেকে একটি ফোন পান। মিস কং তাকে পরের দিন থেকেই আবার কাজে যোগ দিতে বলেন এবং জানান শিক্ষার্থীদের পড়ানোর জন্য আর কেউ নেই। প্রথমে জেনিফার কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু যেহেতু তার তেমন কোনো কাজও ছিল না, তাই সে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে জেনিফার লাঞ্চ ব্রেকের সময় মিস কংয়ের সঙ্গে কথা বলছিল। সে জানতে চায় কেন 4ই ক্লাসের শিক্ষার্থীরা এত দুষ্টু। এই কথা শুনে মিস কং হঠাৎ ফ্যাকাশে হয়ে যান। তিনি জানান এই স্কুলে এমন কোনো ক্লাসই নেই, আর জেনিফারকে আসলে অন্য একটি ক্লাসে নিয়োগ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই জেনিফার এই কথা বিশ্বাস করতে পারে না, কারণ সে নিজে ওই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে এবং তাদের ভালোভাবেই চেনে। তার দাবিটি প্রমাণ করার জন্য সে মিস কংকে নিয়ে সেই ক্লাসরুমে যায়, কিন্তু সেখানে পৌঁছে সে হতবাক হয়ে যায়। ক্লাসরুমটি পুরোপুরি পরিত্যক্ত। এটি দেখতে বরং একটি স্টোর রুমের মতো লাগছিল। ক্লাসরুমের চেয়ে এটি যেন একটি স্টোর রুমের মতোই দেখাচ্ছিল, মাছের বাজার তো দূরের কথা। এই দৃশ্য দেখে জেনিফার আতঙ্কিত হয়ে যায়। ঠিক তখনই প্রধান শিক্ষক মিস ওয়াং এসে সবকিছু খুলে বলেন। 20 বছর আগে এই স্কুলে সত্যিই একটি 4ই ক্লাস ছিল, যেখানে অনেক শিক্ষার্থী পড়ত, কিন্তু সেই ক্লাসে একটি নির্দিষ্ট শিক্ষার্থী ছিল যাকে সবসময় অন্যরা নির্যাতন ও হ্যারাসমেন্ট করত।
সবকিছুতে অতিষ্ঠ হয়ে একদিন সেই শিক্ষার্থী একটি পেট্রোলের ক্যান নিয়ে ক্লাসরুমে আসে এবং পুরো জায়গাটিতে আগুন লাগিয়ে দেয়। এই ভয়াবহ ঘটনায় ১৪ জন মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে ছিলেন ২ জন শিক্ষকও, যারা মরিয়াভাবে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সবই ব্যর্থ। এই ঘটনার পর স্কুলটি একটি খারাপ সুনাম পায়, আর সেই কারণেই 4E ক্লাসটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এই গল্প শোনার পরও জেনিফার ভীষণভাবে হতবাক হয়ে থাকে। সে কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে সে সেই শিক্ষার্থীদের দেখতে পেল। তাকে শান্ত করার জন্য প্রধান শিক্ষক তাকে একটি নতুন ক্লাস দেন, 2A, যেটি নাকি স্কুলের সবচেয়ে ভালো শিক্ষার্থীদের ক্লাস। যখন জেনিফার জানতে পারে এই ক্লাসটি শুধুমাত্র সকালবেলায় পরিচালিত হয়, তখন সে সেটি নিতে রাজি হয়ে যায়। বাড়ি ফেরার পথে জেনিফারকে আবারও চুং থামিয়ে দেয়। সে বারবার অনুরোধ করতে থাকে জেনিফার যেন তাকে আর একটা সুযোগ দেয়, কিন্তু এবারও জেনিফার তাকে সম্পূর্ণ উপেক্ষা করে। হঠাৎ করেই সে ডনকে দেখতে পায়, তার মুখে আঘাতের দাগ। কিন্তু সে কিছু জিজ্ঞেস করার আগেই ভয়ে আতঙ্কিত সেই কিশোরী তাকে সতর্ক করে দেয় সে যেন আর কখনো স্কুলে ফিরে না যায়। তারপর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জেনিফার যখন বাড়ি পৌঁছায়, তখন সে দেখে তার বাবা মা কিছু ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে তার জন্য প্রার্থনা করছেন। পরের দিন সব সতর্কতা উপেক্ষা করে জেনিফার আবার স্কুলে চলে যায়। যখন সে নতুন ক্লাস 2A-তে প্রবেশ করে, তখন সে অবাক হয়ে যায়। সে একই শিক্ষার্থীদের দেখতে পায়, যাদের অস্তিত্বই নাকি নেই। ভয়ে আতঙ্কিত হয়ে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কয়েকজন ছেলে দরজা আটকে দেয় এবং তাকে জোর করে পড়াতে বলে। ভূতেরাও তো গণিত শিখতে চায়। জেনিফার মনে করে সবকিছুই হয়তো তার কল্পনা, তাই সে বোর্ডে লেখা শুরু করে। কিন্তু হঠাৎ করেই কিছু শিক্ষার্থী ভয়ঙ্কর ভূতের রূপ ধারণ করে। তাদের একজন তার লম্বা ফাটা জিহ্বা দিয়ে তাকে আঘাত করে, আর কেউ কেউ উড়ে তার দিকে এগিয়ে আসে। কিন্তু জেনিফার ঘুরে তাকানোর সাথে সাথেই সবাই আবার স্বাভাবিক হয়ে যায়। ঠিক তখনই জেনিফার ডনকে দেখতে পায়, যে তাকে ইশারা করে সেখান থেকে চলে যেতে। সে দ্রুত দরজা খুলে যত দ্রুত সম্ভব স্কুল থেকে বেরিয়ে যায়। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জেনিফার আবার ডনের সঙ্গে দেখা পায়। ডন তাকে অনুরোধ করে সে যেন আর কখনো সেই স্কুলে ফিরে না যায়। জেনিফার যখন কারণ জানতে চায়, তখন মেয়েটি জানায় অন্য শিক্ষার্থীরা তাকে মেরে ফেলতে চাইছে। এই কথাগুলো বলেই সে সেখান থেকে চলে যায়। কিছুটা সামনে এগিয়ে জেনিফার আবার চুংকে দেখতে পায়, যে তার জন্য অপেক্ষা করছিল। সে তাকে উপেক্ষা করে চলে যেতে চায়, কিন্তু চুং তাকে থামিয়ে দেয় এবং কিছুক্ষণ আগের একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যাচ্ছে জেনিফার একা একা শূন্যে কথা বলছে। তখনই সত্যিটা প্রকাশ পায়, ডনও আসলে একটি ভূত। কে ভাবতে পেরেছিল? জেনিফার ভয়ে কাঁপতে থাকে, আর চুং তার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। সে তাকে একজন তান্ত্রিক বা আত্মা তাড়ানোর বিশেষজ্ঞের কাছে নিয়ে যায়, যাকে মাস্টার বলা হয়। মাস্টার জেনিফারকে জানায় স্কুলটি ভৌতিক এবং সেখানে ভূতের উপস্থিতি রয়েছে। তিনি তাকে একটি জাদুকরী ছুরি দেন, যাতে প্রয়োজনে সে সেই আত্মাগুলোর বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এরপর যখন জেনিফার বাড়ি ফিরে আসে, তখন দেখে তার বাবা মা বাইরে গেছে। ঠিক তখনই বাড়ির ল্যান্ডলাইন ফোনে একটি কল আসে। কলটি ছিল সেই ভৌতিক শিক্ষার্থীদের একজনের, যে তাকে ভয় দেখিয়ে বলে তার পালানোর কোনো পথ নেই। জেনিফার আতঙ্কিত হয়ে ফোনটি কেটে দেয়, কিন্তু কিছুক্ষণ পরই তার মোবাইল ফোন আবার বেজে ওঠে। ফোনের অপর প্রান্তে থাকা আত্মা জেনিফারকে বলে যা আসছে তা গ্রহণ করতে হবে। হঠাৎ করে বাতি ঝলমল করতে শুরু করে এবং তার ফোন থেকে অদ্ভুত শব্দ ও অদ্ভুত প্রজাতির প্রাণী বেরিয়ে আসে। জেনিফার আতঙ্কিত হয়ে তার জাদুকরী ছুরি বের করে ফোনে আঘাত করে, যা সবকিছু থামিয়ে দেয়। পরের সকালে জেনিফার তার মায়ের কাছ থেকে কল পায়। তার মায়ের ফোন ছিল ক্ষতিগ্রস্ত, তাই সে প্রতিবেশীর ফোন থেকে কল করছে। জেন তার কন্যার নির্দেশ অনুযায়ী স্কুলে পৌঁছে গেছে এবং সঙ্গে এসেছে ক্লাস 4E-এর 2 জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে একজন হল ক্যারেল, যে ফোন নিয়ে জেনিফারকে বলে তার মা রক্ষা করতে দ্রুত আস। বাধ্য হয়েই জেনিফার তাড়াহুড়ো করে স্কুলে পৌঁছে। ওখানেই সে দেখে শিক্ষার্থীরা তাদের আত্মার আকারে আছে এবং জেনকে জানালার কিনারায় বসিয়ে দিচ্ছে, যেন নিচে ফেলে দেওয়া যায়। ঠিক তখনই ক্যারেল জিজ্ঞেস করে জেনিফার কি তার মা বাঁচাবে নাকি নিজেকে। জেনিফার সাহসীভাবে উত্তর দেয় উভয়ে। সে তার জাদুকরী ছুরি বের করে, যা এত শক্তিশালী আলো ছড়ায় যে আত্মাগুলো সাময়িকভাবে অন্ধ হয়ে যায়। দুঃখজনকভাবে তাদের মধ্যে একজন জেনকে জানালা থেকে ঠেলে ফেলে, ফলে সে তাৎক্ষণিকভাবে মারা যায়। ওহ, এটা বিপর্যয় ডেকে আনে।
যখন জেনিফার মাটিতে তার মায়ের নিঃশ্বাসহীন দেহ দেখে সে রেগে যায় এবং ছুরি দিয়ে একে একে আত্মাগুলোকে আঘাত করতে শুরু করে। একজন শিক্ষার্থী যিনি স্বাভাবিক দেখাচ্ছেন জেনিফারের কাছে প্রার্থনা করে যেন তাকে মেরে ফেলা না হয়, কিন্তু জেনিফার তবুও তাকে ছুরি মারে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে জেনিফারকে ধরে, যিনি এখন সম্পূর্ণভাবে এক মনোরোগীর মতো দেখাচ্ছেন। তার ব্যথিত মা-বাবাও এসে উপস্থিত হন এবং জানান যে জেন এখনও জীবিত। প্রকাশ হয় যে সে আসলে স্কুলে যায়নি। জেনিফার হতবাক হয়ে এটি দেখে। পুলিশের প্রধান ব্যাখ্যা করেন যে সে বীভৎসভাবে ক্লাস 4E এর 14 জন শিক্ষার্থীকে হত্যা করেছিল। ঠিক তখনই একজন ব্যক্তি ঘটনাস্থলে আসে এবং নিজেকে প্রিন্সিপাল দাবি করেন। জেনিফার দৃঢ়ভাবে জানান যে সেই ব্যক্তি মিথ্যা বলছেন, কারণ স্কুলের প্রকৃত প্রিন্সিপাল হলেন মিস ওয়াং, যাকে সে 1 সপ্তাহ আগে নিয়োগ দিয়েছিল। প্রকৃত প্রিন্সিপাল পুলিশকে 20 বছর আগে ঘটা যাওয়া ঘটনার বিবরণ দেন। তিনি বলেন সেই সময় সবাই গল্পটি নিয়ে ভীত ছিল, তাই স্কুলকে দাহ হওয়া 14 জনের স্মৃতি ছবিগুলো লুকাতে হয়েছিল। তিনি একটি আলমারি সরিয়ে ছবিগুলো উন্মোচন করেন, যা ভুতুরে ক্লাসের শিক্ষার্থী এবং 2 জন শিক্ষকের ছবি দেখায়। শিক্ষকদের প্রকাশিত হন প্রিন্সিপাল ওয়াং এবং মিস কং। এর পাশাপাশি প্রকাশ হয় যে জেনিফার শিক্ষার্থীদের হত্যা করেছিল একটি স্ক্রুড্রাইভার দিয়ে, যা সে জাদুকরী ছুরি মনে করেছিল। ঠিক সেই একই স্ক্রুড্রাইভার যা তার প্রাক্তন প্রেমিক চাং ব্যবহার করেছিল একদিন আগে এক ভয়ঙ্কর কাজ করতে। এর মানে জেনিফার কখনো প্রকৃত চাংয়ের সাথে দেখা করেনি, শুধু তার আত্মার সাথে দেখা হয়েছে। সবকিছু শুনে জেনিফার পাগলের মতো হেসে ওঠে। পুলিশ তাকে তুলে নিয়ে যেতে বাধ্য হয়। পুলিশ ভ্যানে বসে থাকাকালীন সে বাইরে দেখতে পায় ডন তার বাস্কেটবল নিয়ে ড্রিবল করছে, যা আসলে চাংয়ের মাথা। আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন চালু করুন এবং চ্যানেলকে সাহায্য করতে একটি লাইক দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।